নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। এসে গেছি ড্রাকুলার সন্ধানে অর্জুন উপন্যাসের সপ্তম পর্ব নিয়ে। সমরেশ মজুমদারের অর্জুন কাহিনী আপনাদের সবার ফেভারিট, আর তার মধ্যে এই উপন্যাসটি একটু অন্যরকম। এখানে যেমন একদিকে গোয়েন্দা অর্জুনের কেরামতি আছে, আবার অন্যদিকে একটা ভৌতিক আবহরও সৃষ্টি হয়েছে। তাই ড্রাকুলার সন্ধানে বেরিয়ে পড়েছে অর্জুন, মেজর আর ঘোড়ান। কারা ওই গ্রামের মানুষগুলোকে মেরে তাদের বডিকে রক্তশূন্য করে দিয়ে যাচ্ছে? সত্যি কি ড্রাকুলার অস্তিত্ব পাওয়া যাবে নর্থ বেঙ্গলের জঙ্গলে? চলুন সরাসরি চলে যাই গল্পে। খুব ভালো থাকবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো চাই। খুব 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 ভালো থাকুন। নমস্কার। সুমোতে উঠে ড্রাইভারকে নির্দেশ দিয়ে মেজর বললেন, এই জিনিসটা আমার জীবনে অনেকবার হয়েছে। চিনি যোগান চিন্তামণি। একবার কালাহারি ডেজার্টে আমাদের গাড়ি খারাপ হয়ে গেল। মরুভূমিতে গাড়ি খারাপ হলে কি হয় তোমরা জানো। রাত তখন 3টে, দিনে বিশ্রাম, রাতে চলতে হতো। আর ঘন্টা দেড়েক বাদে সূর্য উঠবে, তখন আর গাড়িতে বসে থাকা যাবে না। কি করা যায়? সঙ্গীরা মতলব বের করলো। গাড়ির নিচে বাড়ি সরিয়ে গর্ত বানালো। বলল, সারাদিন সেখানে শুয়ে থাকবে। মাথার ওপর গাড়ি থাকলে তার ছায়া পাওয়া যাবে। ব্যাপারটা আমার ঠিক পছন্দ হলো না। তখনও অন্ধকার। একটা টর্চ নিয়ে বাঁদিক ধরে কিছুটা এগোলাম, যাতে পথ চিনে ফিরে আসতে পারি তার চিহ্ন রাখতে রাখতে যাচ্ছিলাম। হঠাৎ শব্দ কানে এলো। একটা ক্যারাভান আসছে, অনেক উট। তাদের সর্দার তো আমায় দেখে অবাক। ওদের ভাষায় বিপদের কথা জানালাম। ভাগ্য ভালো, ওদের দলে একজন মোটর মেকানিক ছিল। তাকে নিয়ে গাড়ির কাছে ফিরে এলাম প্রায় 8 মাইল পথ হেঁটে। সে এসে 10 মিনিটের মধ্যেই গাড়ি চালু করে দিল। এখন কথা হলো, আমি যদি 8 মাইল না হেঁটে যেতাম, তাহলে ওই ক্যারাভান আমাদের চোখের আড়াল দিয়ে বেরিয়ে যেত, আমাদের দেখতে পেত। কাকতালীয় ব্যাপার বটে, কিন্তু আমার জীবনে এরকম মাঝে মাঝেই ঘটেছে। অর্জুনের মনে হলো এই গল্প প্রায় বিশ্বাসযোগ্য। মেজরের অনেক গল্প যেমন মেনে নেওয়া যায় না, তেমন নয়। সুমো গাড়ি তখন আবার হাইওয়েতে উঠেছে। দুপাশে এখন জঙ্গল। ঝিঝি ডাকছে। সামনে একটা ব্রিজ পড়বে। তারপর বাঁদিকে খানিকটা গেলে পার্বতী বড়ুয়ার বাড়ি। সেখানে তিনি হাতি নিয়ে থাকেন। এসব জায়গা দিয়ে সে অনেকবার গেছে। সুভাষিনী চা বাগানে যখন ভানু বন্দ্যোপাধ্যায় থাকতেন, তখন বেশি যাওয়া হতো। ভানুদা এখন আর সুভাষিনীতে নেই। তিনি চলে গেছেন বানারহাটের কাছে রেড ব্যাংক বাগানে। অনেকদিন দেখা হয়নি হাসি খুশি মানুষটার সাথে। রাস্তার পাশে একটা ধাবা। লোকনাথের গাড়িটা দাঁড়িয়ে যেতেই বটা সুমুকে তার পাশে নিয়ে এলো। লোকনাথ চিৎকার করে জিজ্ঞাসা করলো, লাঞ্চ করবেন? মেজর জবাব দিলেন, না, সঙ্গে আছে। গাড়ি আবার চলল। একটা মেঠো পথ ডান দিকে জঙ্গল ভেদ করে চলে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ জঙ্গল শেষ হয়ে নদীর শুকনো বুক চোখের সামনে এলো। এক ফোঁটাও জল নেই কোথাও। বালি আর নুড়ির ওপর দিয়ে নদীটা পেরিয়ে জঙ্গলে ঢুকলো ওরা। গোরান সাহেব বললেন, অদ্ভুত পথ তো, যখন নদী জলে ভরে যায় তখন যায় কি করে? মেজর বললেন, নিশ্চয়ই অন্য কোনো ঘুরপথ আছে। এখানকার জঙ্গল বেশ ঘন এবং বুনো। ভিতরে সূর্যের আলো তেমন করে ঢোকার সুযোগ পাচ্ছে না। অদ্ভুত আওয়াজ ভেসে আসছে জঙ্গল থেকে। পথ শেষ হলো জঙ্গলের ঠিক বাইরে, যেখান থেকে পাহাড় হাত বাড়ায়। ডুয়ার্সের এই অঞ্চলে পাহাড় বেশি উঁচু নয়। আর তখনই ওরা বাড়িটাকে দেখতে পেল। তারের বাউন্ডারি দেওয়া একতলা বিশাল বাড়ি। লোহার গেট খুলে সোজা বাড়ির সামনে চলে এসে গাড়ি দুটো থামলো। গাড়ি থেকে নামার পর লোকনাথ বললেন, এই বাড়ি এখন আমার, বুঝলে? এত দূরে কোনো লোক একা থাকতে চায় না, ফলে তালা ঝুলিয়ে রাখতে হয়েছে। দূরত্বের জন্য বোধহয় দরজা জানলা এখনো চুরি হয়নি। ভেতরটা পরিষ্কার করা।
এই নাও চাবি। ঠিক 7 দিনের মাথায় সকাল সকাল আমি চলে আসবো। যদি তার আগে চলে যেতে চান, তাহলে মাদারিহাটের যে চায়ের দোকানে আমাদের আলাপ হলো, তার মালিকের কাছে চাবিটা রেখে যান। আমি আর অপেক্ষা করতে পারছি না ভাই, আমি চললাম, অনেক দূর যেতে হবে। ভদ্রলোক তার সঙ্গীকে নিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। যাওয়ার আগে লোহার গেটটি বন্ধ করে দিলেন। গাড়ির শব্দ মিলিয়ে যাওয়া মাত্র চারপাশটা অন্য রকম হয়ে গেল। বাউন্ডারির বাইরে জঙ্গলের শুরু, সেখান থেকে আওয়াজ ভেসে আসছে। সম্ভবত একদল বাঁদর বাদরামি করছে। এই দুপুরেও গাছের ছায়ায় ঢেকে রেখেছে বাড়িটাকে। অর্জুন তালা খুলল। বিরাট বসার ঘর, ফায়ার প্লেস আছে, পুরনো দিনের সব আসবাব। পর্দা নেই ভেতরের দরজায়, কিন্তু জানলায় রয়েছে। গোটা চারেক বড় বড় বেডরুম। কিচেনটা বিশাল, দুটো বাথরুম, একটা টয়লেট। জেনারেটরও আছে, আছে পাম্প। সেগুলো চালিয়ে ওপরের ট্যাঙ্কে জল তোলার ব্যবস্থা করলো অর্জুন। মেজর বললেন, তোফা ব্যবস্থা হে। গোরান সাহেবও বললেন, গুড। জিনিসপত্র নামাতে হবে। ওরা বাড়ির বাইরে এসে দেখলো বটা আর গোরক্ষনাথ সেই কাজ শুরু করে দিয়েছে। হঠাৎ গোরান সাহেব এগিয়ে গেলেন। বারান্দার পাশে একটা থামের গায়ে শ্বেত পাথরের ফলকে কিছু লেখা আছে। অর্জুন তার পাশে পৌঁছে দেখলো লেখা আছে, মিস্টার আর্নল্ড স্টিভেনসন, 1930। অর্থাৎ এই বাড়ির বয়স 70 বছর। বাড়িটা বানিয়েছিলেন স্টিভেনসন সাহেব। তিনি কবে জন্মেছিলেন বা মারা গিয়েছিলেন তা জানা যাচ্ছে না। গোরান সাহেব দুবার নামটা উচ্চারণ করলেন। জিনিসপত্র গুছিয়ে রাখার পর ঠিক হলো ওরা তিনজন তিনটে বেডরুমে থাকবে। গোরক্ষনাথ আর বটা পিছন দিকের বেডরুমটা ব্যবহার করবে। সেই ঘরটা দেখে বটা তো খুব খুশি। দুটো খাটে সুন্দর বিছানা পাতা। শুধু সে অর্জুনের কাছে এসে নিচু গলায় বলল, সবই ভালো স্যার, বুঝলেন, শুধু ওই শকুন কাকের সাথে এক ঘরে থাকবো, এটা ঠিক ভালো লাগছে না। ওরা তো খাঁচায় থাকবে, ওদের সাথে তোমার কি? অর্জুন উড়িয়ে দিল। মেজর তার বিখ্যাত পাইপ পার করলেন। এই যাত্রায় ওকে ধূমপান করতে দেখেছে বলে মনে পড়ল না অর্জুনের। তাকে পাইপ জ্বালাতে দেখে কোরআন সাহেব বিরক্ত হলেন। ওরা বসেছিল ড্রয়িং রুমে। অর্জুন বলল, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। মেজর বললেন, ব্যবস্থা কি আছে, কড়াই তো আছে। কিরকম? দারুণ সার্ডিন মাছের কৌটো আছে, বুঝেছ, আর তার সঙ্গে পাউরুটি। সে কি, আপনি যে বলেছিলেন রান্না করবেন? অর্জুন মনে করিয়ে দিল, সেটা অন্য সময় করা যাবে, এখন কৌটো খাও। অর্জুন রেগে গেল খুব। বলল, সহ্য হবে না জিভে। মানে? মেজর বলল, আরে আগে খেয়ে দেখো, ডাক্তাররা 100% হাইজিনিক বলে সার্টিফাই করেছেন। আপনি বলেছিলেন নিরী কুকুর যা খায় তা বড় লোকের কুকুর খেলে মরে যাবে। আবার ঠিক উল্টোটাও হয়, বুঝলেন। বড় লোকের কুকুরকে যে নির্বিষ খাবার দেওয়া হয়, তার নিরী কুকুরের মুখের সামনে ধরলে সে মুখ ফিরিয়ে নেবে। ব্যাপারটা কিরকম হলো? কেন? মনে হচ্ছে তুমি আমাকে আমার কথাটাই ফিরিয়ে দিলে। দেখুন, বিদেশ যখন গিয়েছিলাম তখন কেউ আমাকে কন্টিনেন্টাল ফুড খাওয়ালে বাড়ির কথা মনে পড়তো। মনে হতো আমার পেট খারাপ হয়েছে বলে খাচ্ছি। দেখি অন্য চেষ্টা করে। 4 নম্বর ঘরটায় গেল অর্জুন। বটা বিছানায় চিত হয়ে শুয়ে বিড়ি টানছে। গোরক্ষনাথ ইতিমধ্যে লাল লুঙ্গি পরে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে আছে। তার সামনে 3টে খাঁচার প্রাণী, 3টেই চুপচাপ বসে রয়েছে। এখন বোধহয় কোনো পুজো করছেন গোরক্ষনাথ। বটা তাকে দেখে লাফিয়ে উঠল। অর্জুন তাকে বলল, বটা, রাঁধতে পারো? সেদ্ধ যা খাবেন স্যার করে দিতে পারি। তাহলে একটু ভাত, আলু আর ডিম সেদ্ধ করে ফেলো তো, চটপট। সাথে একটু ডাল, আলু ভাজা আর কাঁচা মরিচ দি স্যার। পারবে? খুব। কিন্তু কজনের জন্য? 3 জনের জন্য করো, ওই সাহেবরা কৌটো খাবার খাবে। অর্জুন নিজের ঘরে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। লম্বা দেয়াল, বড় ছাদ, ছাদে একটু ফাটল ধরেছে।
এই ঘরে কোথাও কোনো আসবাব নেই, একমাত্র এই খাট ছাড়া। তার সুটকেসটাও মাটিতে রাখতে হয়েছে। জল পড়ার শব্দ হলো, তারপরে পাম্প বন্ধ হয়ে গেল। বোধহয় বটাই কাজটা করেছে, ওকে নিয়ে এসে বড্ড ভালো হয়েছে। কিন্তু বোরান সাহেব ঠিক কি চাইছেন তা তো বোঝা যাচ্ছে না। এখানে বসে থাকলে ড্রাকুলার দেখা উনি পাবেন কি করে? লোকনাথ বলেছিলেন এখানে রক্তহীন মৃতদেহ পাওয়া যাচ্ছে। এটা কি ড্রাকুলার কাণ্ড বলে মনে করছেন নাকি কোরআন সাহেব? তবে স্টিভেনসন সাহেবের বাড়িতে ঢোকার পর মনে হচ্ছে এরকম জায়গায় ড্রাকুলা বাবু এলেও আসতে পারে। সে জানলার দিকে তাকালো। তারের ওপাশে কাঠের পাল্লা। ঘর আস্তে আস্তে গরম হচ্ছে। অর্জুন জানলা খুলে দিতেই জঙ্গলটাকে ভালো করে দেখতে পেল। হাওয়া ঢুকছে এখন। বটা এসে জানালো খাবার রেডি। অর্জুন উঠে ডাইনিং রুমে গিয়ে দেখলো ভাত, ডিম সেদ্ধ, আলু ভাজা আর ডাল তৈরি। সে ড্রয়িং রুমে ফিরে গিয়ে দেখলো মেজর আর গোরান সাহেব কৌটো আর পাউরুটি নিয়ে এদিকেই আসছেন। ওরা ডাইনিং টেবিলে সাজানো খাবার দেখে অবাক হয়ে গেলেন। মেজর গম্ভীর মুখে কৌটো খুলে ফেলে অর্জুনদের খাবারের দিকে জুলজুল করে চেয়ে রইলেন। অর্জুন জিজ্ঞাসা করলো, ডিম সেদ্ধ ভাত খাবেন নাকি একটু? মেজর জবাব দিলেন না। বোরান সাহেব একটা প্লেটে সামান্য ভাত তুলে নিয়ে কৌটোর সার্ডিন মাছটা তাতে উপর করে দিলেন। তেল দেওয়া মাছটা দিয়ে ভাতটা মেখে চামচ দিয়ে খেতে লাগলেন। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেজর বললেন, রোমে যখন থাকবো তখন রোমানদের মতোই ব্যবহার করব। আমাকে দুটি ভাত আর ডিম সেদ্ধ দাও হে। বাড়ির সামনের লনে যে বেঞ্চিটা স্থায়ীভাবে রয়েছে তার বয়স প্রায় বাড়িটার মতন হলেও এখনো বেশ মজবুত। অর্জুন সেখানে বসেছিল। এখন বিকেল, রোদ রয়েছে বাড়ির পিছনে। এদিকটায় ছায়া ঘন হয়েছে। সামনে জঙ্গলে পাখিরা গলা খুলে চেঁচিয়ে যাচ্ছে। পৃথিবীর সেই আদিম দিনে যখন প্রাণ গলা পেয়েছিল সেদিন থেকেই বোধহয় সূর্যের আলো নিভে যাওয়ার সময় অজানা আতঙ্কে এমনি চেঁচামেচি শুরু হয়েছিল। দিন মানেই চারপাশ চোখের সামনে, রাত মানে সমস্ত নিরাপত্তা উধাও। জঙ্গলের আরেক প্রান্তে এই যে নিঝুম অঞ্চল যেখানে স্টিভেনসন সাহেব বাড়ি বানিয়েছিলেন তার সৌন্দর্য সারাদিন ধরে প্রশংসা পাবে, কিন্তু রাত্রে তিনি কি করতেন 70 বছর আগে? হ্যালো মাই বয়। মেজরের গলা পেয়ে পেছন ফিরে তাকালো অর্জুন। ইতিমধ্যে তিনি পোশাক পাল্টে ফেলেছেন। এখন তার পরনে বারমুডা আর গেঞ্জি। অর্জুনের কাছাকাছি এসে পকেট থেকে একটা পাইপ বার করে তামাক জ্বালালেন। বললেন, ফ্যান্টাস্টিক, কি জায়গা! আহ, পাখিগুলো এমন চেঁচাচ্ছে কেন হে? সন্ধে হয়ে আসছে তো তাই। আপনি তরল থেকে ধোঁয়ায় চলে গেলেন যে? নো, আজ একাদশী। দিনের বেলা আমি ড্রিঙ্ক করি না, শুকনো থাকি। আহ, এরকম একটা জায়গায় সারাটা জীবন চুপচাপ কাটিয়ে দেওয়া যায়, কি বলো? আমি পারতাম না। কথা বলার লোক নেই, খাবার ফুরিয়ে গেলে এনে দেওয়ার কেউ নেই, পাগল হয়ে যেতাম। কিন্তু আপনার সাহেব বন্ধু তো কথাই বলছে না। তার ড্রাকুলা কোন অঞ্চলে থাকে, কিভাবে সেখানে গিয়ে আলাপ করে আসা যায় সেটা না জানলে অস্বস্তি হচ্ছে। অর্জুন বলল। মেজরের দাড়িগোফের জঙ্গল থেকে ধোঁয়া বের হলো। আমাদের বাল্যকালে একটা বাংলা ছবি দেখেছিলাম, তাতে সংলাপ ছিল, কৌতূহল থাকা ভালো, তবে তার সীমা রেখা উচিত। আহা, দারুণ কথা। তোমার দেখছি একটু ধৈর্য কম। জলপাইগুড়িতে থাকলে তুমি এই সুন্দর জায়গাটা দেখতে পেতে না, তাই না? এই সময় বোরান সাহেবকে দেখা গেল। গেট খুলে ভেতরে আসছেন। তিনি যে কখন বাড়ির বাইরে গিয়েছেন তা অর্জুন জানেন না। কাছে এসে বললেন, এই জায়গাটা ভালো নয়। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় আমার অস্বস্তি হচ্ছিল। অস্বস্তি? কিরকম অস্বস্তি? আমি ব্যাখ্যা করতে পারবো না। ওয়েট। হঠাৎ সোজা হয়ে গেলেন ভদ্রলোক। তার দৃষ্টি অনুসরণ করে অর্জুন দেখলো একটা বিরাট সাপ
ধীরে ধীরে জঙ্গলের ভেতর থেকে এগিয়ে আসছে লনের দিকে। লম্বায় অন্তত 12 ফুট এবং বেশ মোটা আর কুচকুচে কালো। সাপটা এখনো বেশ খানিকটা দূরে। মেজর চাপা গলায় বললেন, কিং কোবরা। গোরান সাহেবের গলা হিস হিসে শোনালো, নো, ইটস কুইন। অর্জুন দেখলো গোরান সাহেবের মুখের চেহারা ক্রমশ বদলে যাচ্ছে। অমলদার বাড়ির বাগানে সাপটাকে ধরার সময় একই রকম মুখ হয়েছিল। তিনি এক পা করে এগিয়ে যেতেই মেজর ওর হাত ধরে টানলেন। ডোন্ট লেট মি গো মেজর, নো। ওটা কি করে, কোথায় যায় তা আমাদের দেখা উচিত। ওয়েট। বাট বাট আই মাস্ট কিল হার। কুইন কোবরার হেড আমার কালেকশনে নেই। লিভ মি প্লিজ, প্লিজ মেজর। কিন্তু মেজর ওকে ছাড়লেন না। সাপটা ওদের দিকে এলো না। সে যেন বেড়াতে যাচ্ছে এমন ভঙ্গিতে লনের এক পাশ ধরে বাড়িটার পেছন দিকে যেতে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন গোরান সাহেব। তার মুখ চোখ স্বাভাবিক হয়ে এলো। ওরা তিনজনই ধীরে ধীরে সাপটাকে অনুসরণ করতে লাগলো। বাড়িটার পিছন দিকে খোলা জমিতে ওরা প্রথমবার এলো। বুনো ঝোপঝাড় ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। লোকনাথ বাবু এই বাড়ি আর লনের সংস্কার করেছেন ঠিকই, কিন্তু পেছন দিকটায় নজর দেননি। হঠাৎ গোরান সাহেব হাত বাড়িয়ে ইশারা করে ওদের থামতে বললেন। জমিটার একপাশে কয়েক হাত দূরত্বে উঁচু উঁচু ঢিবির মতো কিছু রয়েছে। সাপটা তার একটার পাশে গিয়ে স্বচ্ছন্দে ভেতরে চলে যেতে লাগলো সরসর করে। কিছুক্ষণ বাদে তাকে আর দেখা গেল না। গোরান সাহেব বললেন, ওইখানে ওর বাসা। কথাগুলো বলে গোরান সাহেব মাথা নাড়লেন। তারপরে এগিয়ে গেলেন। সন্তর্পণে ওরাও ওনাকে অনুসরণ করলো। কাছে যাওয়ার পর বোঝা গেল যেগুলোকে ওরা ঢিবি ভেবেছিল সেগুলো আসলে সমাধি বেদি ছিল। এই বেদিগুলোয় 70 বছর আগে এই বাড়ির 3টি মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়া হয়েছিল। যে বেদিটির তলায় সাপ ঢুকেছিল তার উপরের মাটি সরিয়ে গোরান সাহেব লেখাটা আবিষ্কার করলেন। আর্নল্ড স্টিভেনসন, born 1870, expired 3rd June 1938। বাকি দুটো সমাধি বেদিতে হয়তো কিছু লেখা ছিল, কিন্তু এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বেদির ওপরের অংশের অনেকটাই নেই। ওরা ফিরে এলো। লনে ফিরতেই বটাকে দেখা গেল একটা ট্রের ওপর চায়ের কাপ নিয়ে বসে আছে। গোরান সাহেব কাপ তুলে থ্যাঙ্কস বললেন। মেজর বললেন, না হে, এই সময় চা খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। অর্জুন কাপ তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, গোরক্ষনাথ কোথায়? বটা বলল, আসন পেতে ধ্যান করছে সে। ওকে একটু এখানে আসতে বলো তো। বটা চলে গেলে গোরান সাহেব বললেন, স্টিভেনসন লোকটা তাহলে এখানেই মারা গিয়েছিল। ও তখন এখানে পাকাপাকি থাকতো না আসা যাওয়া করতো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাকি দুজন কারা? মেজর বললেন, ওর আত্মীয় স্বজন হবে। তাহলে তারা ওর আগে মারা গিয়েছিল। ওই সমাধি বেদি দুটো একটু বেশি পুরনো বলে মনে হলো, কিন্তু স্টিভেনসন লোকটার শরীর বিশাল ছিল। মেজর বললেন, তা তো বটেই, নইলে এখানে অত বছর আগে থাকার হিম্মত হতো না। সাহসী মানুষ, কিন্তু কি করে বুঝলে বিশাল শরীর ছিল? সমাধিবিধির আয়তন দেখে, আর ওই বড় সাপটা সেই কারণে ওটাকে নিজের জায়গা বলে বেছে নিয়েছে। কোরআন সাহেব কথা শেষ করতেই গোরক্ষনাথ এগিয়ে এলো। আদেশ করুন বাবু। এইভাবে কথা বলায় একটু অবাক হলো অর্জুন, কিন্তু সেটাকে উপেক্ষা করে সে বলল, এখানে আপনার কেমন লাগছে গোরক্ষনাথ? সারাদিন ধরে বড় গুরুকে ডেকে গেলাম, নিজের কথা ভাবিনি স্যার। বড় গুরু? আমার গুরুর গুরু ত্রিকাল দেখতে পেতেন। তোমার সঙ্গী তিনটে কি করছে? ওরা ঘুমোচ্ছে। হঠাৎ উপর দিকে নাক তুলে কিছু শোকার চেষ্টা করলো গোরক্ষনাথ। এই জায়গাটা ভালো নয় বাবু, কিসের যেন গন্ধ পাচ্ছি।
কিসের গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। নাক টানতে টানতে যেন গন্ধের পিছু নিয়েছে, এইভাবে গোরক্ষনাথ এগোতে অর্জুন তার সঙ্গী হলো। গোরক্ষনাথ বাড়িটার পাশ দিয়ে পেছনের জমিতে চলে এসে মাথা নাড়ল। অর্জুন জিজ্ঞাসা করলো, কি হলো? কেমন আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ, এখান থেকে গন্ধটা উঠছে। অর্জুন অবাক হয়ে গেল। এই লোকটার সাথে আলাপ হওয়ার পর থেকে তার মনে হয়েছে আসলে সরল মানুষ, কিন্তু কিছু অন্ধবিশ্বাস সম্বল করে নির্বোধ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রোজগার করে। কিন্তু এখন ও হেঁটে এলো সাপটা যে পথে এসেছিল ঠিক সেই জায়গা দিয়ে। তাহলে ও কি সাপের গন্ধ পেয়েছে? প্রশ্নটা জিজ্ঞাসা করলো অর্জুন। সাপ? কি জানি, এর আগে অনেক সাপ দেখেছি, কিন্তু তাদের গায়ের গন্ধ তো পাইনি বাবু। কি সাপ আপনি দেখেছেন? খুব বড় কোবরা, কুচকুচে কালো। ও, তাহলে তো বাস্তু সাপ বাবু। তা তেনারা তো একা থাকেন না, সব সময় জোড়া থাকেন। তাদের শরীর থেকে কি কোনো গন্ধ বের হয়? এই কথা তো কখনো শুনিনি। তা বাবু, তিনি কোথায় গেলেন? ওই সমাধি বেদির নিচে যে গর্ত আছে ওখান দিয়ে ঢুকেছে। গোরক্ষনাথ এক পা এগিয়ে গেল। আই বাপ, এ তো কবর স্যার। বাস্তুসাপ তো কবরের ভেতর কখনো ঢুকবে না বাবু। না বাবু, এই জায়গাটা আমার ঠিক ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না সেটা তো বলো। সাপের ভয় পাচ্ছ? গোরক্ষনাথ অর্জুনের দিকে তাকালো। বিষধর সাপকে কে না ভয় পায় বাবু, তবে এই জায়গাটা ভালো না। এখানে আসার কিছুক্ষণ পর থেকে কাকটা একবারও ডাকেনি। অর্জুন হেসে বলল, চলো, এদিকটায় না থাকাই ভালো, অন্ধকার হয়ে আসছে। এখানে সন্ধে বলে কোনো সময়কে চিহ্নিত করা গেল না। দিন শেষ হতেই চুপ করে অন্ধকার হয়ে গেল। এমন নিকষ কালো রাত অর্জুন কখনো দেখেনি। বটা জেনারেটর চালু করায় ঘরে ঘরে আলো জ্বলছে, আর তার ফলে হয়েছে আরেক বিপদ। জঙ্গলের যাবতীয় পতঙ্গ ছুটে এসে ঝাঁপিয়ে পড়ছে বাড়িটার ওপর। মেজরের খুব ইচ্ছা ছিল বারান্দায় বসে জঙ্গলে অন্ধকার উপভোগ করবে, কিন্তু পোকার হাত থেকে বাঁচতে ভেতরে এসে জানলা দরজা সব বন্ধ করে দিতে হলো। এখন জানলার শাঁসিতে শব্দ হচ্ছে, মাঝে মাঝেই বড় বড় পোকারা আছড়ে পড়ছে সেখানে, আলোর কাছে আসতে চাইছে। বোরান সাহেবের নির্দেশে শুধু রান্নাঘর ছাড়া সব আলো নিভিয়ে দেওয়ার পর শব্দটা কমে গেল। তিনি তার ঝোলা থেকে ব্যাটারি চালিত একটা বাল্ব বার করলেন, যার মৃদু আলোয় ঘরটা পরিষ্কার দেখা যায়। অর্জুন উঠে রান্নাঘরে চলে গেল। সেখানে এখন গোরক্ষনাথ আর বটা পাশাপাশি দাঁড়িয়ে রান্নার আয়োজন করছে। তাকে দেখে বটা বলল, আপনারা কখন খাবেন? 8টার মধ্যে খেয়ে নিলেই ভালো। কেন? তাহলে আমরা একটু ছুটি পাই আর কি। বটা হাসলো। 8টা বাজতে অনেক দেরি আছে। অর্জুন মাথা নাড়ল। তারপর এগিয়ে গিয়ে গোরক্ষনাথদের ঘরে উঁকি মারতেই অন্ধকারে লাল দুটো চোখ দেখতে পেল। চোখ দুটো জ্বলছে। সে আলো জ্বালাতেই বিড়ালটা মুখ ফিরিয়ে বসে রইল খাঁচার পাশে। শকুনটা বিরক্ত হয়ে বিশ্রী শব্দ করল। শুধু কাকটা চুপ করে রইল। আলো নিভিয়ে দিয়ে অর্জুন বাইরের ঘরে এসে দেখল মেজর মদ্যপান শুরু করেছেন। বেশ ফুর্তি এসে গেছে ওর হাব ভাবে। অর্জুনকে দেখে বললেন, এরকম পরিস্থিতিতে দু একটা গান না হলে জমে না। তুমি গান জানো? না। অর্জুন মাথা নাড়ল। আপনি নিশ্চয়ই জানেন, তাই না? কি বলছো? গান শুনিয়েই তো ক্যানিবেলদের হাত থেকে উদ্ধার পেয়েছিলাম। মেজর উঠে দাঁড়িয়ে মদের বোতলটাকে গিটার বানিয়ে পা ছুটতে লাগলেন। একটা বিরাট কাকেরা, তার বিশাল দুটো দাঁড়া, সে দিনের বেলা ঘুমোয় রাতে এক পায়ে খাড়া। ও হো হো, একটা বিরাট কাকেরা। গোরান সাহেব একটা বড় কাগজের ওপর চোখ রেখে মগ্ন ছিলেন। এবার বিরক্ত হয়ে বললেন, ওহ মেজর প্লিজ। ভালো লাগলো না? বেরসিকদের ভালো লাগবে কেন?
মেজর বসে পড়লেন। বোরান সাহেব বললেন, আমার অনুমান যদি ভুল না হয় আমরা প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছি। ও নিশ্চয়ই কাছাকাছি 10-12 মাইলের মধ্যে রয়েছে। মাই গড, ড্রাকুলা এত কাছে! ইয়েস, অতএব আমাদের এখন থেকে সতর্ক হতে হবে। আজ রাত্রে চাঁদ উঠবে ঠিক 2টোয়। তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ো সবাই। আমি তোমাদের 2টোর সময় ডেকে দেব। তারপর আমরা বেরোবো। বেরোবো মানে? মেজরের গলার স্বর বদলে গেল। যার জন্য এসেছি সে তো যে আমাদের দেখা করবে না, তাকে আমাদের খুঁজে বার করতে হবে, বোরান সাহেব বললেন। এখানে ভোর হয় 5টার সময়। আমরা যদি 2:30টায় বের হই তাহলে মাত্র 2.5 ঘন্টা সময় হাতে থাকবে। রোজ একটা করে দিক আমরা খুঁজবো, ঠিক আছে? মেজর বললেন, গোরক্ষনাথ আর ড্রাইভার নিশ্চয়ই সঙ্গে যাবে। অর্জুন বলল, ড্রাইভার কেন যাবে? ও তো এই কাজের জন্য আসেনি। এখানে এসে রান্না করে দিচ্ছে, খাবার সার্ভ করছে, এ তো অনেক। ও এসেছে গাড়ি চালাতে। তাছাড়া মনে হয় ওই সময় ও কোথাও যেতে পারবে না, মানে যাওয়ার অবস্থায় থাকবে না। কেন, খুব ঘুমায় বুঝি? না না, আমরা ডিনার করে নিলে ও একটু নেশা করবে। নেশা? মাই গড, আমি মদ খাই কিন্তু কখনো নেশা করি না। এটা খুব খারাপ কথা শোনালে হে। ওইটুকুনি ছেলে নেশা করে নিজেকে শেষ করে ফেলবে? মেজর আফসোস করলেন। অর্জুন বোরান সাহেবকে জিজ্ঞাসা করলো, আপনি যে খুঁজতে যাবেন বললেন, কিন্তু কিভাবে খুঁজবেন? চারপাশে তো জঙ্গল, শুধু পাহাড়ের দিকটাই খোলা। আমি শুনেছি ড্রাকুলা সারাদিন ঘুমোয়, অন্ধকার নামলে বেরিয়ে পড়ে। তখন তাকে খুঁজে পাবেন কি করে? সে যদি থাকে তাহলে আমাদের কষ্ট করতে হবে না। দেখতে পেলে সে নিজেই আসবে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা সেভাবে তৈরি হয়ে বেরোবো না। অর্জুন হাসলো। তার খুব মজা লাগছিল, কিন্তু সেটা গোপন করে সে জিজ্ঞাসা করলো, মিস্টার গোরান, আপনি কি সত্যিই বিশ্বাস করেন ড্রাকুলা বলে কিছু আছে? গোরান সাহেব উঠে দাঁড়ালেন। তুমি যদি ভগবানকে বিশ্বাস করো অর্জুন, তাহলে তোমাকে শয়তানের অস্তিত্বে স্বীকার করতে হবে। দরজায় শব্দ হতে ঘুম ভেঙে গেল অর্জুনের। বাইরে কোরআন সাহেবের গলা। তৈরি হতে বলছে। বিছানা থেকে নামতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অর্জুনের। ঘর অন্ধকার, কিন্তু বাইরের পৃথিবীটা ততটা নয়। কাজের জানলায় চলে এলো অর্জুন। পাতলা, খুব পাতলা শরীর মতো জ্যোৎস্না নীতি আছে লনে, জঙ্গলে। অর্থাৎ কোরআন সাহেবের হিসেব মতো চাঁদ উঠে পড়েছে। কিরকম গাটা ছমছম করে উঠলো অর্জুনের। তৈরি হয়ে বসার ঘরে আসতেই গোরক্ষনাথকে দেখতে পেল সে। 3-3টে খাঁচা একটা লম্বা লাঠিতে বাঁধছে। মেজর ঢুকলেন একেবারে অভিযাত্রীর পোশাক পরে। গুড মর্নিং এভরিবডি। কপালে কি আছে জানি না। ওহে গোরক্ষনাথ। গোরক্ষনাথ, অর্জুন সংশোধন করে দিল। আই সি। গোরক্ষনাথ, আমরা বুঝবার আগে তোমার এই প্রাণীগুলো নিশ্চয়ই বুঝতে পারবে তেমন কেউ সামনে আছে কিনা। গোরক্ষনাথ মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, তেনাদের কেউ রাত্রে এখানে এসেছিলেন। 3টেই সেটা টের পেয়েছিল। ড্রাকুলা এই বাংলো এসেছিল? মেজর অবাক। নাম তো জানি না, তবে তিনি আমাদের কোনো ক্ষতি করতে চাননি। এরা আছে বুঝে বাইরে থেকে চলে গেছেন। গোরক্ষনাথ বাধা শেষ করে হাত জোর করে চোখ বন্ধ করে কোনো মন্ত্র নিঃশব্দে বলে যেতে লাগলো। তার ঠোঁট দুটি নড়ছিল। বোরান সাহেব এলেন তৈরি হয়ে, তার হাতে 4টে ক্রস। সেগুলো চেনে আটকানো। নিজের হাতে প্রত্যেককে পরিয়ে দিয়ে বললেন, ঈশ্বর আমাদের রক্ষা করুন। এখন চলো বেরিয়ে পড়ি। মেজর বললেন, ওই ড্রাইভারটা একা পড়ে থাকবে নাকি এখানে? ওকে ডাকা যাক, চলুক আমাদের সঙ্গে, নইলে দরজাটা অন্তত ভেতর থেকে বন্ধ করে দিক। গোরক্ষনাথ বলল, তার নেশা এখন ভাঙবে না সাহেব।
নেশাগ্রস্ত মানুষকে তেনারা কখনোই দর্শন দেন না, খুব অপছন্দ করেন তাদের। ওরা বারান্দায় বেরিয়ে এলো। গোরক্ষনাথ লাঠিটাকে কাঁধে তুলে নেওয়ায় খাঁচাগুলো তার থেকে ঝুলছিল। কাকটা নড়াচড়ায় বিরক্ত হয়ে দুবার ডাকলো। এখন চারদিক ঝাপসা, কিন্তু সামনের পথটা দেখা যাচ্ছে। মোড়াল সাহেব বললেন, আজ আমরা জঙ্গলের দিকে না গিয়ে পাহাড়ের দিকটায় যাব, ওদিকটায় হাঁটতে সুবিধা হবে। তিনি টর্চ জ্বালতেই সবকিছু পরিষ্কার দেখা গেল। প্রথমে গোরান সাহেব, তারপরে মিজান, অর্জুন আর সবশেষে গোরক্ষনাথ হেঁটে চলেছে। বড় রাস্তা ছেড়ে খোলা মাঠে চলে এলো ওরা। মাঠ, কিন্তু মাঝে মাঝে বুনো ঝোপও আছে। হঠাৎ একটা রাতের পাখি চিৎকার করে উড়ে গেল মাথার উপর দিয়ে। অর্জুন পেছন ফিরে দেখলো বাংলোটাকে আর দেখা যাচ্ছে না। মেজর বললেন, আমরা বোধহয় ভুল করেছি, এখানে কোনো পোড়া বাড়ি তো নেই যেখানে তিনি থাকতে পারেন। খোলা মাঠে দিনের বেলা তিনি ঘুমিয়ে থাকবেন কি করে? ওই পাহাড়টায় যদি তার বাসস্থান হয়, তাহলে অত দূরে আমরা ভোর হওয়ার আগে পৌঁছতেই পারবো না। এই সময় শকুনটা হঠাৎ টানা ঝাপটাতে লাগলো আচমকা। বিড়ালটা লেজ ফুলে উঠল, আর কাকটা তারও স্বরে চিৎকার করতে লাগলো। গোরক্ষনাথ বলল, তিনি এসেছেন। চাপা গলায় বাক্যটা অনুবাদ করলেন মেজর, যাতে কোরআন সাহেব বুঝতে পারেন। তিনটে খাঁচা তিন পাশে রেখে মাঝখানে দাঁড়িয়ে গোরক্ষনাথ মুখে অদ্ভুত আওয়াজ তুলছে। প্রতিটা শব্দ বলার সময় শরীর একদিকে বাঁকিয়ে ঝাঁকাচ্ছিল, অনেকটা নাচের ভঙ্গি। অর্জুন অবাক হয়ে দেখলো তিনটে প্রাণীর চেহারা বদলে গেছে। বেড়ালটা পিঠ উঁচু করে প্রায় গোল হয়ে দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ শব্দ করছে। শকুনটা দুটো ডানা খাঁচার মধ্যে যতটা সম্ভব ছড়াতে পারে ছড়িয়ে বের হওয়ার জন্য ছটফট করছে। আর কানা কাকটা প্রবল আক্রোশে জালের ওপর ঠোঁট দিয়ে কামড়ে ধরে ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু সামনে কোথাও কেউ নেই। হঠাৎ গোরান সাহেব এগিয়ে গেলেন সামনের দিকে। মেজর তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন। কিছুটা দূরে দাঁড়িয়ে গোরান সাহেব চিৎকার করলেন, আই নো ইউ আর হিয়ার, আর্নল্ড। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর্নল্ড? আর্নল্ড স্টিভেনসন, যিনি এই বাংলোর পেছনে কবরের মধ্যে শুয়ে রয়েছেন সেই 1938 সাল থেকে। এই 62 বছরেও তার আত্মার কোনো হিল্লে হয়নি। হঠাৎ অর্জুনের চোখে পড়ল গোরান সাহেবের ঠিক পেছনে মাত্র হাত তিনেক তফাতে কিছু একটা ঘাসের ওপর দিয়ে সরসর করে চলে যাচ্ছে। সেই চিৎকার করে গোরান সাহেবকে ডাকতেই তিনি ঘুরে দাঁড়ালেন। আর তখনই ওপাশের গাছের ডাল থেকে প্রচন্ড বেগে নেমে এলো রাতের পাখিটা। তার চেহারা ভালো করে দেখার আগেই সেটা ছো মেরে তুলে নিল 2 ফুট লম্বা সাপটাকে, নিয়ে আবার গাছের ডালে ফিরে গেল। সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল খাঁচার প্রাণীগুলো, একেবারে শান্ত এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে বেশ কিছুটা ক্লান্ত। অর্জুন বুঝলো ওই সাপটা এই খাঁচাগুলোর কাছাকাছি চলে আসায় এরা এমন আতঙ্কিত এবং ক্ষিপ্ত হয়ে উঠেছিল। মেজর চেঁচিয়ে উঠলেন, তিনি এসেছেন? কি যে বলো, তার ঠিক নেই। একটা সাপকে দেখে তোমার বন্ধুরা এমন কাজ করলো। ওদের চেয়ে ওই প্যাঁচাটাকে অনেক সাহসী বলে মনে হয়। গোরক্ষনাথ মাথা নাড়ল, না সাহেব, আমি ভুল বলিনি। সাপ তো এখানে চারপাশে ঘুরছে। কই, তাদের দিকে তো এরা চিৎকার করছে না। ওই দেখুন, তিনি নেই। সে গাছের ডালটার দিকে আঙুল তুলল, যেখানে পাখিটা বসেছিল। তুমি একটা পেঁচাকে তিনি বলে চালাতে চাইছো? গোরক্ষনাথ তীব্র প্রতিবাদ করলেন। না সাহেব, আপনি যাকে পেঁচা ভাবছেন তিনি পেঁচা নন, তিনি পেঁচার রূপ ধরে এসেছিলেন। গোরান সাহেব কথাবার্তার বিষয়ে জানতে চাইলে মেজর সেটা ইংরেজিতে শুনিয়ে দিলেন। গোরান সাহেব একটু ভেবে বললেন, এই লোকটা যা বলছে সেটা সত্যি কিনা তার প্রমাণ সহজেই পাওয়া যায়। অর্জুন জিজ্ঞাসা করলো, কিভাবে? পেঁচা শিকার ধরেছে তার খাদ্য হিসেবে, সে কিছুতেই সাপটাকে ছাড়বে না। চলো ওই গাছটার নিচে গিয়ে দেখি সাপটা ওখানে পড়ে আছে কিনা। গোরান সাহেব টর্চ চাইলেন।
মেজর জিজ্ঞাসা করলেন, তার মানে ওটা যদি তিনি হন তাহলে সাপটাকে ছেড়ে দেবেন, কারণ ওর খাবারের দরকার নেই। সেক্ষেত্রে সাপটা গাছের নিচে পড়ে যাওয়ার পর আমাদের জন্য অপেক্ষা করবে কেন? কখন পালিয়ে গিয়েছে? গোরান সাহেব কথাটা কানে না তোলায় অর্জুন এবং শেষ পর্যন্ত মেজর ওর সঙ্গী হলেন। গোরক্ষনাথ দাঁড়িয়ে রইল তার খাঁচাগুলো নিয়ে। জঙ্গলের কাছে পৌঁছতে বেশ কিছু বুনো ঝোপ সরাতে হলো। গোরান সাহেব মুখে শব্দ করছিলেন এগোবার সাথে সাথে, যাতে সাপ টাপ থাকলে সরে যায়। শেষ পর্যন্ত গাছটার নিচে পৌঁছে গেল ওরা। টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে মরা পাতার উপর সেটাকে স্থির করে রাখলেন গোরান সাহেব। 2 ফুট লম্বা সাপটা সেখানে প্রায় গোল হয়ে পড়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে গোরান সাহেব বাঁ হাতে সাপের লেজ ধরে ওপরে তুলে ডান হাতে ওর শরীরে আলো ফেলা মাত্র চিৎকার করে উঠলেন, মেজর, এই সাপটার শরীরে 1 ফোঁটা রক্ত নেই। সাপটাকে সামনে নিয়ে এলেন গোরান। ওর গলার ঠিক নিচটা আধখানা হয়ে ঝুলছে। সাপটাকে জঙ্গলে ছুঁড়ে ফেললেন তিনি। মেজর ফিরে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, এই শ্রেণীর সাপের মাথা বোধহয় তোমার সংগ্রহে আছে, তাই না? না, নেই, এবং এটাকে আমার সংগ্রহে রাখার কোনো বাসনাই নেই। জঙ্গল থেকে বেরিয়ে গোরান সাহেব স্বাভাবিক গলায় বললেন, অর্জুন, আমি নিশ্চিত যে ঠিক জায়গায় পৌঁছেছি। খোলা আকাশে তখন চাঁদ সরে গেছে অনেকখানি। অর্জুন জিজ্ঞাসা করলো, কিরকম? ব্যাখ্যা করতে হলে আমাকে আরো 1টা কি 2টো দিন অপেক্ষা করতে হবে। অর্জুন বলল, আপনার ধারণাকে আমি আঘাত করতে চাইছি না, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে কেন জানি না খুব অবাস্তব বলে মনে হচ্ছে। কেন? গোরান সাহেব তাকালেন। আপনি আমেরিকায় বসে আবিষ্কার করলেন ভারতবর্ষের এই অঞ্চলে একটা ড্রাকুলা আছে। কি করে আবিষ্কার করলেন? 3টে চিঠি পড়ে। 1941-এ জন লিঙ্কন নামে এক টি প্ল্যান্টার তার লন্ডনের বন্ধুকে চিঠিগুলো লিখেছিল। কাল সকালে তোমাকে আমার ডায়েরি দেখাতে পারি, যা দেখলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে কেন আমি নিশ্চিত যে ঠিক জায়গায় পৌঁছেছি। গোরান সাহেব বললেন। মেজর বলল, তা ঠিক আছে, কিন্তু রাতের জঙ্গলে জায়গায় আর কত এভাবে আমরা তাকে খুঁজবো? আমরা মানুষ, আমাদের দেখলে তারই আসার কথা, আমাদের তাকে খোঁজার কথা নয়, তাই না? গোরান সাহেবের কানে যেন কথাগুলো ঢুকলো না। গোরক্ষনাথের গলা শোনা গেল পেছন থেকে, বাবু, এখানে তেনাদের কেউ আর নেই। অর্জুন এগিয়ে গিয়ে দেখলো প্রাণী 3টে শান্ত হয়ে বসে আছে। ব্যাপারটা অস্বস্তিকর। গোরান সাহেব শিক্ষিত পণ্ডিত মানুষ। তিনি বলছেন এখানে ড্রাকুলা এসেছিল। গোরক্ষনাথ অশিক্ষিত, সংস্কারাচ্ছন্ন। তার কথায় কান দেওয়ার কোনো যুক্তি নেই। সে ওই কথা বলতেই পারে, কিন্তু বিড়াল, কাক, শকুন এমন অদ্ভুত আচরণ করবে কেন? অত দূরে বুকে হাঁটা সাপটাকে কানা কাক দেখে ভয় পেয়ে চিৎকার করবে, এটা তো ভাবাই যায় না। হঠাৎ হাওয়া বইতে শুরু করলো। ওরা মাঠের মধ্যে দাঁড়িয়ে দেখলো সেটা যেন ঝড়ের চেহারা নিচ্ছে। ঝড় হচ্ছে অথচ আকাশে 1 ফোঁটাও মেঘ নেই। পাশে এসে দাঁড়িয়ে মেজর বললেন, হচ্ছেটা কি? সামনে জঙ্গলটা এখন অস্থির। গাছগুলো প্রবল বেগে ডালপালা নেড়ে চলেছে। কয়েক সেকেন্ড এইরকম চলার পর আচমকা প্রকৃতি শান্ত হয়ে গেল। হঠাৎ গোরান সাহেব চিৎকার করে উঠলেন, লোক! অর্জুন দেখলো এক ঝাঁক বাদুড় জাতীয় প্রাণী গাছগুলো থেকে উড়ে আসছে। ওদের উড়ে আসার ভঙ্গিটা খুব হিংস্র। গোরান সাহেব টর্চের আলো ফেলতে চাইলেন ওদের ওপর। গোরক্ষনাথ তৎক্ষণাৎ লাঠিসুদ্ধ খাঁচাগুলোকে ওপরে তুলে নিল। নিতেই কাক, বিড়াল, এমনকি শকুনটাও চিৎকার করতে শুরু করলো। নিচের দিকে শোঁ শোঁ করে নেমে আসা বাদুড়গুলো ঢেউয়ের মতো ওপরে উঠে গিয়ে পাহাড়ের দিকে চলে যেতেই গোরক্ষনাথের পোষ্যরা শান্ত হলো। মেজর তাকিয়েছিলেন পাহাড়ের দিকে। বললেন, চশমাটা পাল্টাতে হবে মনে হচ্ছে। অর্জুন জিজ্ঞাসা করলো, কেন? বাদুড়গুলো আচমকা ঝাপসা হয়ে গেল হে, দেখতে পেলাম না। চাঁদ ডুবে যাচ্ছে পাহাড়ের ওপারে। হঠাৎ জ্যোৎস্না চলে যাওয়ায়
অন্ধকার ঘন হয়ে গেছে বেশ। বোড়ান সাহেব বললেন, এবার ফিরে যাওয়া যাক, প্রথম দিনের পক্ষে যথেষ্ট হয়েছে। মেজর খুব খুশি হলেন। পকেট থেকে একটা নিব বের করে খানিকটা তরল পদার্থ গলায় ঢেলে বললেন, ফেরা যাক, এক্ষুনি ভোর হবে। তোমরা নিশ্চয়ই বাংলোয় ফিরে গিয়ে বিছানায় বসবে, আর আমি এই জঙ্গলের ভোরটাকে লনে বসে এনজয় করব। আন্ডারস্ট্যান্ড? কেউ জবাব দিল না। মোরান সাহেবের টর্চের আলো ওদের পথ দেখাচ্ছিল। একটু একটু করে অন্ধকার পাতলা হয়ে আসছে। এবার বাংলোর পেছনটাকে দেখতে পেল ওরা। ছায়া ছায়া, অস্পষ্ট। হঠাৎ অর্জুন দাঁড়িয়ে গেল। সে কি ঠিক দেখছে? কোনো মানুষের তো ওখানে দাঁড়িয়ে থাকার কথা নয়, কিন্তু লম্বা গাউন পরা কেউ কি ওখানে দাঁড়িয়ে? সে মেজরের হাত ধরে দাঁড় করালো। দেখুন তো, বাংলোর পেছনে কাউকে দেখতে পাচ্ছেন কিনা। মেজর দেখলেন, তারপর মাথা নেড়ে বললেন, হুম, না, অবশ্য আমার এই চশমাটা পাল্টাতে হবে। তবু বলছি না, ওখানে এখন আবার কে দাঁড়িয়ে থাকবে? আমাদের ড্রাইভারটা? ব্যাটার ঘুম ভেঙে যাওয়ায় ওখানে যাবে কেন? সাপের খবরটা কি জানে না নাকি বুদ্ধুটা? গোরান সাহেব দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে? মেজর আবার হাঁটা শুরু করে তার কাছে পৌঁছে অর্জুনের কল্পনার কথা বললেন। গোরান সাহেব অর্জুনের দিকে তাকালেন। তুমি কি কোনো লম্বা ফিগার দেখেছো, যার পোশাক কালো, একটু বেঁকে দাঁড়ানো? অর্জুন বলল, হ্যাঁ, আমি, যদিও আমি ঠিক নিশ্চিত নই। আমিও দেখেছিলাম, কিন্তু পরে বুঝলাম ওটা একটা সরু গাছ। প্রচুর পাতা থাকায় এত দূর থেকে কালো পোশাক পরা মানুষের মূর্তির মতো লাগছে। চলো। বাংলোয় পৌঁছবার আগেই ভোর হয়ে গেল। রোদ ওঠেনি, সূর্যের দেখা পাওয়া যায়নি, কিন্তু তিনি আসছেন জানিয়ে চমৎকার এক আলোয় পৃথিবী আলোকিত হলো। এখন অন্ধকার যা আছে তা গাছের পাতার আড়ালে। বারান্দায় উঠে এসে দেখা গেল বসার ঘরের দরজাটা খোলা। মেজর বললেন, সর্বনাশ, দরজা খোলা কেন হে? কেউ কি ঢুকেছিল নাকি? অর্জুন হেসে বলল, পৃথিবীর সবচেয়ে সেরা চোরও এত দূরে জঙ্গলের মধ্যে চুরি করতে অন্তত রাতের বেলা আসবে না। হাওয়ায় খুলে গেছে। তখন ঝড় উঠেছিল কিনা? মেজর বললেন, আমি চোরের কথা বলছি না। যার সন্ধানে আমরা এখানে এসেছি, তিনি যদি ঘুমন্ত ড্রাইভারকে একা পেয়ে চলে আসেন। অর্জুন বসার ঘরে ঢুকলো। ঘরের ভিতরে এখনো আলো ঢোকেনি। সে দ্রুত চলে গেল 4 নম্বর ঘরের দরজায়। দেখলো বটা উপুড় হয়ে শুয়ে আছে বিছানায়। ওর শোয়ার ভঙ্গিটা দেখে ঘাবড়ে গেল অর্জুন। ধীরে ধীরে বিছানার পাশে এসে সে ডাকলো, বটা, বটা। বটা কোনো সাড়া দিল না। ইতিমধ্যে গোরক্ষনাথ এবং মেজর এসে দাঁড়িয়েছেন পাশে। মেজর চাপা গলায় জিজ্ঞাসা করলেন, ডেড? অর্জুন জবাব দিল না। মেজর বললেন, গলার পাশে দাঁতের দাগ আছে কিনা ভালো করে দেখো তো। কিন্তু সেটা দেখার আগেই গোরক্ষনাথ বটার পায়ের আঙুল ধরে জোরে ঝাঁকুনি দিল। বটা বাবু, ও বটা বাবু! সঙ্গে সঙ্গে ধর্মড়িয়ে উঠে বসলো বটা। প্রথমে বুঝতে না পারলেও খুব তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, আপনারা ফিরে এসেছেন? যাক বাবা, খুব চিন্তা হচ্ছিল আপনাদের নিয়ে। কারো কোনো বিপদ হয়নি তো? হঠাৎ হো হো করে হাসতে লাগলেন মেজর, দু হাতে ভুঁড়ি চেপে। হাসতে হাসতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। বটা অবাক হয়ে বলল, কি ব্যাপার বাবু? কিচ্ছু না। চা খাওয়াতে পারো? অর্জুন জিজ্ঞাসা করল। 5 মিনিটের মধ্যে করে দিচ্ছি, বলে বটা বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাইরের বারান্দায় তখন মেজর গোরান সাহেবকে প্রবল বেগে হাত নেড়ে বোঝাচ্ছেন, এ তল্লাটে 2-1 পিস ভূত থাকলেও থাকতে পারে, কিন্তু ড্রাকুলা নেই। তার বক্তব্য, ড্রাকুলা থাকলে বটার ঘুম আর এই জীবনে ভাঙতো না। এত বড় খালি বাংলোয় ঘুমন্ত বটাকে পেয়ে যখন ড্রাকুলা তার রক্ত খায়নি, তখন প্রমাণ হয়ে যাচ্ছে তিনি এই অঞ্চলে নেই। অর্জুন এসে কথাগুলো শুনল। বোরান সাহেব কোনো জবাব না দিয়ে ভেতরে চলে গেলেন। মেজর অর্জুনকে বললেন, একবার মাছ ধরতে গিয়েছিলাম জানো তো, কঙ্গোতে। ওখানে ব্ল্যাক লেক বলে বিশাল হ্রদ আছে।
শুনেছিলাম আমাদের কাতলা মাছের 3 ডবল সাইজের মাছ হয় এক একটা, যাকে ওরা বলে কুন্তা। ওখানে ব্ল্যাক লেক লম্বায় মাইল 5, চওড়ায় আধ মাইল। 3 দিন ধরে বোট নিয়ে ছিপ ফেলছি, কিন্তু কুন্তার দর্শন নেই। ওরা নাকি দল বেঁধে থাকে। 5 মাইল লম্বা লেকের কোথায় তারা থাকতেন জানি না। হাতে 3 দিনের বেশি সময় ছিল না বলে চলে আসতে হয়েছিল। এও দেখছি সেরকম। গোরান শুনেছে ডুয়ার্সের এইদিকে ড্রাকুলা আছে। আরে, এই দিক বলতে কোন দিক? আমরা এখানে বসে আছি, আর ড্রাকুলা হয়তো কোচবিহারে ঘুমোচ্ছে। গোরান সাহেব ফিরে এসে অর্জুনের পাশে চেয়ার টেনে বসলেন। ওর হাতে একটা মোটা ডায়েরি। তার পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় থেমে মুখ তুললেন। 1941-এ 6 মাসের মধ্যে লেখা হয়েছে 3টে চিঠি। আমি এখানে কপি করে রেখেছি। চিঠি লিখেছিলেন জন লিঙ্কন। প্রথম চিঠি: ডিয়ার বব, আশা করি ভালো আছো। আমি এখন ইন্ডিয়ার বেঙ্গল প্রভিন্সের নর্থে বিনাহাটা চা বাগানের ম্যানেজার। সুন্দর বাংলো, প্রচুর কাজের লোক। যা ইচ্ছে তাই করার ক্ষমতা আছে আমার। ইন্ডিয়া স্বাধীনতা চাইছে, কিন্তু আমার এখানে কোনো গোলমাল নেই। আমি এই চিঠি লিখছি সম্পূর্ণ অন্য কারণে। আমার আগে এই বাগানের ম্যানেজার ছিল উইলিয়াম রাইট। তাকে একদিন একটা জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় দাঁতের চিহ্ন ছিল। সেই চিহ্ন কোনো পশু করেনি। আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছেন তিনি নাকি জঙ্গলের গভীরে একটা বাংলোতে একা রাত কাটাতে গিয়েছিলেন। ওই বাংলাটা করেছিল একজন ব্রিটিশ টি প্লান্টার, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। এই ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। ভালো থেকো, শুভেচ্ছা নিও, জন লিঙ্কন। দ্বিতীয় চিঠি: ডিয়ার বব, তোমার চিঠি পাওয়ার আগেই আবার লিখছি। মিস্টার রবার্টকে কোনো মানুষ খুন করেনি। যে ব্রিটিশ প্লান্টারের বাংলোয় গিয়ে মিস্টার রাইট খুন হন, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। ভদ্রলোক বিয়ে করেননি। ওর মৃত্যুর খবর পেয়ে ওর 2 ভাই লন্ডন থেকে এসেছিলেন। ওই বাংলোয় রাত কাটাতে গিয়েছিলেন তারা। পরের দিন দুজনের মৃতদেহ রক্তশূন্য অবস্থায় পাওয়া যায়। তোমার কাছে আমার অনুরোধ, লন্ডনের যেসব সংস্থা পরলোক নিয়ে গবেষণা করেন তাদের সাথে যোগাযোগ করে ঘটনাগুলো জানাও। তারা কি বলেন তা জানতে আমি খুব আগ্রহী। শুভেচ্ছা নিও, জন। তৃতীয় চিঠি: ডিয়ার বব, তোমার চিঠি পেয়েছি। মনে হচ্ছে তুমি আমার দ্বিতীয় চিঠি পাওয়ার আগেই এই চিঠি লিখেছ। যা হোক, আমি খুব চিন্তায় আছি। আমার চা বাগান হাসিমারা নামক মোটামুটি পরিচিত ব্যবসা কেন্দ্রের কাছে। এখানকার চার্চের ফাদার আমাকে সাবধান করে দিয়েছেন। ওই জঙ্গলের মধ্যে যে বাংলোটা আছে তার ধারে কাছে আমাকে যেতে নিষেধ করেছেন। বাংলোটা আমার বাগান থেকে অন্তত 20 মাইল দূরে, জঙ্গলের শেষে। অথচ সন্ধ্যা হলে মনে হয় যাই, গাড়িটা নিয়ে ঘুরে আসি। গত রাত্রে একটা ঘটনা ঘটলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল কোনো একটা শব্দে। দেখলাম আমার জানলার তারে একটা বাদুড় ঝুলছে। পোকামাকড় যাতে ঘরে না ঢোকে তাই তার লাগানো ছিল। এত বড় বাদুড় আমি কখনো দেখিনি। সঙ্গে সঙ্গে বালিশের নিচ থেকে রিভলভারটা বার করে গুলি করলাম। বাদুড়টা নিচে পড়ে গেল। গুলির শব্দে কাজের লোকেরা ছুটে এলো। আলো জেলে বাংলোর নিচে পাশের জানলাটায় খোঁজা হলো, কিন্তু কোথাও বাদুড়টাকে পাওয়া গেল না। অথচ আমি নিজের চোখে দেখেছি ওর পেটে গুলি লেগেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই জানলার তারে 1 ফোঁটা রক্ত নেই। বুঝতেই পারছো, এসব কারণে আমি একটুও ভালো নেই। ছুটির দরখাস্ত করেছি, পেলেই দেশে চলে যাব। শুভেচ্ছা নিও, জন। চিঠি পড়া শেষ করে গোরান সাহেব বললেন, এই বাংলোটার কথাই জন লিঙ্কন তার চিঠিতে লিখেছেন। মেজর জিজ্ঞাসা করলেন, জন নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন? না, ওর বন্ধু চিঠিগুলো পরলোক চর্চার একটা সংস্থার কাছে জমা দিয়েছিল। দিয়ে জানিয়েছিল যে তার বন্ধু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ম্যালেরিয়া? হ্যাঁ। গোরান সাহেব উঠে দাঁড়ালেন। অর্জুন, চলো একটু ঘুরে আসি। লনে পায়চারি করতে করতে গোরান সাহেব আচমকা দাঁড়িয়ে গেলেন। তার চোখ স্থির। অর্জুন জিজ্ঞাসা করলো, কি হলো? তুমি বাচ্চাটাকে উড়ে যেতে দেখলে? না তো,
এখন তো আলো ফুটে গেছে, এই সময় পেঁচা উড়বে কেন? বোরান সাহেব দ্রুত বাড়ির পেছন দিকে চলে যেতেই অর্জুন অনুসরণ করলো। না, কোথাও কোনো পেঁচা নেই, কিন্তু স্টিভেনসনের কবরে ঢোকার গর্তটা কেউ যেন সযত্নে বন্ধ করে দিয়ে গেছে।